এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। আজ আমাদের অতিথি হলেন এক এমন ব্যক্তিত্ব যার একাধিক রূপ রয়েছে। তিনি একজন সন্ন্যাসী, এক আধ্যাত্মিক গুরু, লাইফ কোচও বটে, একজন রাইটার আর সোশ্যাল মিডিয়ার রক স্টারও। প্লিজ ওয়েলকাম গৌর গোপাল দাস। আর আপকি আদালতে এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জাজকে। আমাদের আজকের জাজ খুবই বিশেষ একজন, বিশ্বের একজন নামকরা ডিপ্লোম্যাট, ফর্মার অ্যাম্বাসেডর, ইউনাইটেড নেশনে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। প্লিজ ওয়েলকাম লক্ষ্মী পুরী। মোকদ্দমা শুরু করা যাক, অনুমতি দিলাম। তো আপনি কি তৈরি মামলা শুরু করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সবার আগে আমি কিছু বলতে চাই। অবশ্যই। যে আমি এর আগে কখনো আদালতের কাঠগড়ায় বসিনি আর কি। আচ্ছা। এই প্রথমবার বসছি। আর সামনে কে রয়েছে দেখুন, যিনি সবাইকেই গ্রিল করেন, হ্যাঁ, যিনি সবাইকে প্রশ্ন ছুঁড়ে দেন, অভিযোগ আরোপ করেন। আর এ তো কোনো স্কুল কলেজের প্রশ্ন নয় যে যা খুশি উত্তর দিয়ে বেরিয়ে যাব, ঘুরিয়ে ফিরিয়ে যা হোক কিছু বলে দেবেন। আর আমি আমার মন থেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে আপনি আমায় আজ এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আপকি আদালত আজ 30 বছর হয়ে গেল রজতবাবু। 30 বছর ধরে আপকি আদালতের এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান চালাচ্ছেন আপনি। আর আমি সবসময় বলি যে একবার একটা অল মেন্স ক্লাব ছিল, শুধু পুরুষরাই সেখানে যেত। আর ওই ক্লাবের যিনি হেড ছিলেন, মুখ্য ছিলেন, তিনি বললেন যে আমাদের যে বর্মাবাবু ওখানে বসে রয়েছেন, ওই বর্মাবাবুর 50তম অ্যানিভার্সারি হয়ে গেল, বিয়ের 50তম বছর হয়ে গেল। তারপর বর্মাবাবু ডাকলেন আর ওনাকে বললেন যে সমস্ত পুরুষদের আপনি এর রহস্যটা বলবেন কি দয়া করে। 50 বছর বৈবাহিক জীবন কাটিয়ে দিলেন আপনি। এটা কি অসম্ভব নয়? কিভাবে কাটালেন বিয়ের 50 বছর স্যার? বর্মাবাবু সমস্ত পুরুষদের দিকে তাকালেন আর বললেন, যখন আমাদের বিয়ের 25তম বছর হয়েছিল, তখন আমি আমার স্ত্রীকে হলিডের জন্য সুইজারল্যান্ড নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ভালোভাবে। ক্লাবের হেড যিনি ছিলেন সব পুরুষদের দিকে দেখিয়ে বললেন, দিস ইজ হাউ ইউ ডু ইট, মিস্টার ভার্মার মতন। তারপর প্রধান তার দিকে তাকিয়ে বললেন, বর্মাবাবু এবার 50 বছর তো হয়ে গেল, 50 বছরে আপনি কি করতে চলেছেন? উনি বললেন, আমি সুইজারল্যান্ড যাচ্ছি তাকে ফেরত আনার জন্য। তো এখন দেখবেন, একটা কথা আমি এখানে বলতে চাইবো যে 50 বছর যদি আপনি একসঙ্গে থাকতে না চান আর তাও বিবাহ বার্ষিকী বানালেন, এতে কি এমন বড় ব্যাপার হলো? কিন্তু 50 বছর যদি একসঙ্গে থাকতে হয়, জীবনের ওঠানামাগুলো যদি একসঙ্গে পার করতে হয়, একে অপরের অভ্যেসগুলো যদি সইতে হয়, তখন ওই 50 বছরের জন্য একটা জোর হাততালি অবশ্যই প্রাপ্য। হ্যাঁ, তো রজতবাবু আপকি আদালতের 30 বছর পূরণ হয়ে 31 বছর চলছে এখন। আর এতে কত ওঠানামা ছিল, কত প্রবলেমস এসেছে, কত সমস্যা এসেছে, কিন্তু 30 বছর ধরে কোনো জিনিসকে ধরে রাখা, সমস্ত ওঠানামা থাকা সত্ত্বেও এই 30 বছর অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য একটা জোরদার হাততালি তো রজতবাবুর জন্য দিতেই হবে। গৌর গোপাল মহারাজ, আমি সবসময় লোকজনকে এই কথাই বলি যে আপকি আদালত আমার প্রশ্ন দিয়ে তৈরি নয়, আপনাদের মতো অতিথিদের উত্তর দিয়ে তৈরি। থ্যাংক ইউ, এটা আপনার মহত্ব। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনি আমায় এখানে ডেকেছেন। আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ গৌর গোপাল দাসের বিরুদ্ধে। আপকি আদালতে লাইফস্টাইল কোচ সন্ন্যাসী গৌর গোপাল দাসের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মানুষের মধ্যে কনফিউশন ছড়ান।
আমি আপনার ভাষণ শুনি, আপনাকে দেখেই মনে হয় আপনি যেন কনফিউশনের দোকান। আপনার নামেই কনফিউশন রয়েছে। আমরা গোরা শুনেছি, গৌরী শুনেছি, এই গড় আবার কি? লোক বলে এনার নাম হওয়া উচিত গোল মটল দাস। আরে বাপরে, আমার নাম নিয়ে কনফিউশন। লোকজনেরাই আমায় কত নাম দিয়ে রেখেছে। এখন নতুন অ্যাড হয়েছে গৌরব গোপাল দাস, সেটা তো তবু ঠিকঠাক আছে, গৌরব গোপাল দাস। কেউ রিসেন্টলি বলেছেন এনার নাম হওয়া উচিত গুগল গোপাল দাস। আর এখন নতুন শুনছি যে চিল্ড স্বামীজি। চিল্ড স্বামীজি। তারপর কেউ একজন লিখছে পানওয়ালা বাবা, যে পান বলতে থাকে। তো এই ধরনের আলাদা আলাদা নাম আমায় দিতে থাকে লোকে। আর আমি অনেকবার বলেছি নামে কি এসে যায়। এক আমেরিকান কাপল ছিল, হাজব্যান্ড আমেরিকান আর ওয়াইফ ইন্ডিয়ান। আর স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করলেন যে আমাদের দুটো বাচ্চা হয়েছে, টুইন্স হয়েছে, যমজ বাচ্চা হয়েছে, দুজনেই তো ছেলে, তো কি নাম রাখবো? স্বামী বললেন চিন্তা করো না, আমরা প্রথমবার আমেরিকান নাম দেব, আমরা নাম রাখবো পিটার আর রিপিটার। দ্বিতীয়বার আবার যমজ সন্তান হলো, এবারে মেয়ে হলো। স্ত্রী জিজ্ঞাসা করলো এবার কি নাম রাখবো গো? স্বামী বললেন এবার ইন্ডিয়ান নাম রাখবো, মেয়ে হয়েছে তো, তারা আর সিতারা। তৃতীয়বার আবার যমজ হলো, 6টা বাচ্চা হয়ে গেল, ছেলে হলো এইবার, এখন কি নাম রাখবো? স্বামী বললেন ম্যাক্স অ্যান্ড ক্লাইম্যাক্স। চতুর্থবার আবার যমজ হলো, বলে এবার কি রাখবো, এবার তো 8 হয়ে গেল। স্বামী বললেন স্টপ আর ফুল স্টপ। এরপর আর সামাল দিতে পারবো না। তো আমি অনেকবারই বলেছি নামে কি এসে যায়। আমি সবসময় বলি আমাদের যখন জন্ম হয় তখন আমাদের কাছে শুধু শ্বাসই থাকে, নাম নয়। কারোর কখনো নাম নিয়ে জন্ম হয়েছে নাকি, যে আমার নাম আব্রাহাম কি আমার নাম বিশাল? যখন আমাদের জন্ম হয় আমরা শুধু শ্বাসটুকু নিতে থাকি, আমাদের নাম থাকে না। যখন আমাদের মৃত্যু হয়ে যায় না, তখন শুধু নামটাই থেকে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়। আর এই যে নাম আর শ্বাসের মধ্যেই যে সফরটা না, সেটাকেই জীবন বলা হয়। দ্য জার্নি বিটুইন ব্রেথ অ্যান্ড নেম ইজ কল্ড লাইফ। আর সেই জন্য না আমায় শ্বাসের প্রতি মনোযোগ দিতে হবে, না আমায় নামে মনোযোগ দিতে হবে। নাম আর শ্বাসের মাঝে যে কাজটা রয়েছে না, তাতেই মনোযোগ দিতে হবে। কারণ যখন আমি কাজ করব, ওই কাজটা দিয়েই কিন্তু আমার নামটা হবে। আপনার কাজেও কনফিউশন রয়েছে। আপনি কলেজে সিঙ্গার হতে চেয়েছিলেন, হ্যাঁ, কম্পিটিশনে গেলেন, গান করলেন, জাজেস বললেন ফাটা বাঁশের মতো গলা। হ্যাঁ ঠিকই, কাজেতেও কনফিউশন। আপনাদের মধ্যে কতজন মানুষ কখনো কাউকে ভালোবেসেছেন? এই রে সরি, কতজন এমন আছেন মানে যাদের একাধিক মানুষের সঙ্গে চক্কর চলেছে? এই দেখুন, এই ছেলেটি হাত উঠিয়েছে, সাহস তো দেখুন এর, হাত উঠিয়ে দিয়েছে আরে তালি দিনের জন্য। দেখুন তখন বাইসেপ দেখাচ্ছে নিজের। আমি অনেকবার বলি যে ইউ নো হোয়াটস দ্য হাইট অফ ফ্লার্টিং ইজ? The height of flirting is writing a love letter to saying to whomsoever it may concern. কাকে সেটাই জানা নেই। আমি বলবো যে যখনই আপনি কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, অনেক সময় নিজের মস্তিষ্ক থেকে অ্যানালিসিস করি, কোনো ছেলে মেয়েকে পছন্দ করে, কোনো মেয়ে ছেলেকে পছন্দ করে, দেখে যে সবই সুন্দর কিন্তু এতে কোনো বুদ্ধি নেই। এর বুদ্ধি ঠিক আছে কিন্তু দেখতে খুব একটা সুন্দর নয়। এর বুদ্ধি আর সৌন্দর্যও রয়েছে কিন্তু টাকা কড়ি নেই। এর সবকিছু রয়েছে কিন্তু ফ্যামিলি মেনে নিচ্ছে না। এরকম অনেক অপশন হয়, তাই না? আর আপনারা সবাই এই অপশনগুলো অ্যানালাইজ করতে থাকেন। আর শেষ অবধি কি হয়, যখন কাউকে ভালো লেগে যায়, সত্যিকারে ভালো লেগে যায়, তাকে নিজের জীবন সঁপে দিই আমরা। মস্তিষ্ক তো অনেক অ্যানালিসিস করি, এটা ঠিক, এটা ভুল, এটা ভালো, এটা খারাপ, এটার ভালো, এটার খারাপ। কিন্তু যখন কাউকে সত্যি ভালো লেগে যায়,
তাকেই নিজের জীবন, নিজের গোটা লাইফ দিয়ে দিই আমরা। আমি ক্যারিয়ারে সেটাই করেছি। আমার ক্যারিয়ারে আমি লাভ ম্যারেজ করেছি, ঠিক আছে? যেমন উনি মেয়েদের দেখছিলেন, আমিও সমস্ত অপশন খুঁজছিলাম, এর এটা ভালো, এর এটা খারাপ, এতে এটা ভালো কিন্তু ওটা খারাপ, এটা আমি ঠিকভাবে করতে পারি কিন্তু খারাপ গলা, এটা হবে ওটা হবে না, এটা হবে ওটা হবে না, ওটা হবে না এটা হবে। তারপর মন ছটফট করতে লাগলো, চোখাচোখি হলো, মন ছটফট করতে লাগলো, আর প্রেম হয়ে গেল। আর ঠিক করে নিলাম যে এটাই করতে হবে। তো যেটা আজ করছি সেটা আমার লাভ অ্যাফেয়ার, সাকসেসফুল লাভ অ্যাফেয়ার, এখনো ভালোই চলছে। 30 বছর হয়ে গেল, মোটামুটি ভালোই চলছে। তো আপনাকে অভিনন্দন, আপনারও 30 বছর হয়ে গেল। থ্যাংক ইউ। সেম টু সেম। কিন্তু আপনি ইসকনে থাকেন, গেরুয়া পরেন, তিলক ধারণ করেন, একজন সাধু, কিন্তু সারাক্ষণ মন থাকে পকেট ভরার দিকে। হায় 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 হায়, রজত বাবু আজ আমায় ছাড়বে না। কয়েক বছর আগে যখন আমার যে ভিডিও, প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, হ্যাঁ, ওখানে আমি টক শোতে ইউথ প্রোগ্রামে একটা কথা বলেছিলাম। আর যখন কথাটা বলি, কেউ ওই জোকটা আউট অফ কনটেক্সট বের করে ভাইরাল করে দেয়, কিন্তু ওটা দিয়ে আমার যাত্রা শুরু হয়ে গেছিল। আজ আমি আপনার সামনে রয়েছি। ওই ভিডিও না থাকলে আজ আমি এখানে হতাম না। ওই ভিডিওতে আমি বলেছিলাম, যদি কোনো টিচার, স্কুল টিচার সারা জীবন পরিশ্রম করে কত টাকা জমাতে পারবেন বলুন তো? এই ধরুন 10 লাখ 5 লাখ মোটামুটি জমাতে পারবে। একজন অ্যাভারেজ ইঞ্জিনিয়ার সারা জীবন কাজ করলে তাহলে সারা জীবনে কত টাকা জমাবে বলুন তো? মোটামুটি 20-25 লাখ, তাই না? এটা আমি কিছু বলিনি কিন্তু। এই জন্য আমি বলি, চুজ ইউর ক্যারিয়ার ওয়াইজলি গাইজ। কোনো এক পুরুষ, এই ধরুন 25 বছরের ছেলে ছিল, 80 বছর বয়সী মহিলার সঙ্গে বিয়ে করলো। 25 গট ম্যারিড টু 80 ইয়ার্স ওল্ড। তো তার বন্ধু জিজ্ঞাসা করলো, ভাই তুই 25 বছরের আর ও 80 বছরের, খুব ধনী ছিল, আর কি দেখলি তুই ওর মধ্যে? সে বলে, প্রথমে তো ওর ইনকাম, আর দ্বিতীয়ত ওর দিন কম। ওটা দেখেই আমি বিয়ে করে নিয়েছি। আপনার থেকে তো ভালো বাবা বাগেশ্বর রয়েছে। গেরুয়া বসনা পড়লেন না, আর কাগজ বার করে কোটি কোটি ফলোয়ার্স বানিয়ে নিলেন। আর আপনি শুধু রিল বানাতেই থাকলেন। আগে এখন দেখুন, আচ্ছা, আপনাদের মধ্যে কতজনের আম পছন্দ? ওকে, পারফেক্ট। এখন আপনাদের মধ্যে কতজনের আপেল পছন্দ? পারফেক্ট। আপনাদের মধ্যে কতজনের পেয়ারা পছন্দ? হ্যাঁ, পারফেক্ট। এবার উল্টো প্রশ্নটা করি, আপনাদের মধ্যে কতজনের আম পছন্দ নয়? ওকে, হ্যাঁ, আছেন কিছু ভাগ্যশালী আর কি। আপনাদের মধ্যে কতজনের আপেল পছন্দ নয়? পারফেক্ট। আপনাদের মধ্যে কতজনের পেয়ারা পছন্দ নয়? দেখুন, আমাদের সবারই লাইকস আর ডিসলাইকস আলাদা আলাদা হয়, তাই না? কিছু লোকের আপেল পছন্দ হয়, কিছু লোকের আম পছন্দ, কিছু লোকের আবার পেয়ারা পছন্দ, কিছু লোকের আঙুর পছন্দ। এখন ভালো জিনিসটা হলো, সৃষ্টি আমাদের সবার জন্যই একটা আলাদা আলাদা ফল দিয়েছে, যেটা তিনি খেতে পারেন, ঠিক আছে? আর যে ফল থেকে সে নারিশমেন্ট বা শক্তি পাবে, শক্তি নিতে পারে। সেই জন্যই সমাজে আলাদা আলাদা রকমের ফল রয়েছে, আর প্রত্যেকটা ফলেরই ইউএসপি কিন্তু আলাদা হয়। কেউ যেমন রিল বানায়, তো কেউ কাগজ বানায়, কেউ আবার ভাষণ দেয়, কেউ গান করে, কেউ মোকদ্দমা চালায়, তাই না? কেউ মোকদ্দমা চালায়। দেখুন, যিনি সাধু হন, সন্ন্যাসী হন, ওনাদের ব্যাপারে তো বলা হয় যে সব মায়া মোহ ওনারা ত্যাগ করেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে বম্বে স্টক এক্সচেঞ্জে আপনি কি পড়াতে গেছিলেন? ওরে বাবা রে বাবা রে, রজত বাবু জোরদার মোকদ্দমা চালাচ্ছেন। রজত বাবু রিসার্চের জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক। পুরো 100% রিসার্চ করে আসেনি। বম্বে স্টক এক্সচেঞ্জে আমি কি করতে গেছিলাম?
ঠিক সেটাই করতে গেছিলাম যেটা আপকি আদালতে করতে এসেছি, তাই না? ঠিক ওটাই করতে গেছিলাম যেটা এখানে করতে এসেছি। তো যেখানেই যাব সেখানে বলার জন্য একটা বিষয় তো থাকবেই। কলেজে গেলে এটা বলবো, বম্বে স্টক এক্সচেঞ্জে গেলে তো মানি অ্যান্ড দ্য ইউজেজ অফ মানি রাইটলি বলবো। ইউনাইটেড নেশনসে ডাকা হয়েছিল, ওখানে ক্লাইমেট চেঞ্জ আর যোগ নিয়ে বলতে বলা হয়েছিল। হ্যাঁ, যেখানে যাব যেমন দেশ হবে তেমনই পোশাক হবে, বলার জন্য পড়তেই হয়। আর সেই জন্য বম্বে স্টক এক্সচেঞ্জ আমি আচ্ছা দেখুন, আপনার চক্করে পড়ে কি হয়েছে, অনেকে আইআইটি পাশ করা, আইআইএম পাশ করা, কারোর মাইক্রোসফটে চাকরি ছিল, তারাও ভাবছে যে সাধু হয়ে যায়, হ্যাঁ, সন্ন্যাসী হয়ে যায়, অনেক কামাবো। সবার আগে সাধু সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্য কখনোই টাকা কামানো হয় না। আচ্ছা, কতজন স্যাফরন বা কেশর দেখেছেন, তাই না? আমরা সবাই খাই, ক্ষীরে কখনো কেশর দিই, রসমালাইতে কেশর দিই। আচ্ছা, যখন আমরা কেশর ব্যবহার করি, আপনাদের মধ্যে কেউ কেউ কুকিং করেন তো, রান্না করেন তো? তো যখন কেশর ব্যবহার করেন দেখবেন কেশরে মাঝে মাঝে ময়েশ্চার থাকে। তো সেই কেশরটা যখন চাটুতে গরম করা হয় যাতে তা থেকে ময়েশ্চার বেরিয়ে যায়, তারপর সেটা চাটুতে গরম করে নিয়ে দুধ নিয়ে একটু ওই কেশরটা রগড়ানো হয়। আর যখন রগড়ানো হয় তো কেশর প্রথমে গরম করা হয়, তারপর দুধে রগড়ানো হয়, তখন ধীরে ধীরে ওর সুগন্ধ, ওর স্বাদ, ওর রং দুধে আসে, আর তারপর আমরা আমাদের রান্নায় ওটাকে দিয়ে দিই। কেশরি রংটার মানেই হলো প্রথমে ভালো করে সেঁকে যাওয়া তপস্যার আগুনে, কখনো আবার অপমানের আগুনে। জীবনে কি কি না অপমান সহ্য করতে হয় আমাদের, ভাবুন। আপনাকে কি আর বলবো, এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই আসছে। जिनके ना आते थे जवाब उनके सलाम आने लगे। मेरा वक्त क्या बदला, मेरे नीम के पेड़ पे आम आने लगे। তো আজ তো সবাই আসছে, আজ সবাই দেখতে পাচ্ছে। প্রথম জীবনটা তো কেউ দেখেনি, কিভাবে সেঁকা হয়েছে, রাত 1:30টায় শুয়ে 3টের সময় উঠে সাধনা করতে হয়েছে, কেউ আমায় দেখেনি। সাধু সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্য কেশর হওয়া, নিজেকে সেঁকানো, গরম হওয়া, ঠিক আছে, রগড়ে যাওয়া, আর অন্যজনের জীবনে রং আনা, স্বাদ আনা, সুগন্ধি আনা। এইসব যখন হয় না তখনই তা ভালো ফল ফলে। কিন্তু আপনি বলছেন যে যারা সিও রয়েছেন, যারা এডুকেটেড, যারা কোম্পানিতে কাজ করছেন, তারাও সন্ন্যাসী হতে পারেন। তখন একজন টাই কোট খুলে ফেলে গেরুয়া বসন পরে অফিসে গেলে তার চাকরি চলে যায়। পাবলো পিকাসোকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, একজন মহিলা ছিলেন, স্যার আপনি আমার পেন্সিল স্কেচ বানাবেন? পাবলো পিকাসো 30 সেকেন্ডে ওনার পেন্সিল স্কেচ বানালেন আর হাতে দিয়ে দিলেন, আর বললেন $30,000 ম্যাডাম। ম্যাডাম বললেন, পাবলো তুমি এটা 30 সেকেন্ডে বানালে, তার জন্য $30,000? পাবলো তখন বললেন, দেখুন ম্যাডাম, এই $30,000 এই 30 সেকেন্ডে স্কেচ বানানোর জন্য নয়। এই $30,000 30 বছর ধরে পরিশ্রমের, যার জন্য আমি এটা 30 সেকেন্ডে করে দিতে পারলাম। তো সেটা সম্পর্ক হোক, বা আপনার কাজকর্ম হোক, বা আপনার ইনভেস্টমেন্ট হোক, বা আপনার হেলথ হোক, একদিনে তো ওজন কমে না। ডায়েট কন্ট্রোল করতে হয়, দৌড়তে হয়, হ্যাঁ, বছরের পর বছর মাস কেটে যায়, একটু চর্বি কম করতে হয়, ঠিক আছে তো? আর এইভাবে কেউ যদি সাধু সন্ন্যাসী হতে চায়, হ্যাঁ, তো একদিন হঠাৎ কি মনে হলো সন্ন্যাসী হব, ঠিক আছে তো, টাই স্যুট খুলে গেরুয়া বসন পরে অফিস গেল, তো সেটা কি রকম জিনিস? এটা আবার হয় নাকি? এই এক যাত্রা, একটা সফর। আর এই সফরে যদি কারোর ভেতর থেকে প্রেরণা আসে, তাহলে তাকে কেন আটকানো হবে? প্রথমে যখন কারোর সঙ্গে ভালোবাসা হয় বা বিয়ে হয়, তখন শুরু হয় হলে হলে হো জায়েগা প্যার। প্রথমে কিন্তু ভালোবাসা হয় না, প্রথমে কানেক্ট হয় না, সবকিছু প্রথমে হয়ে যায় না, হলে হলে হো জায়েগা প্যার। চলতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? আর তারপর একদিন কি গান গায়, কি গান আসে, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। কিন্তু শুরু কোথা থেকে হলো? হলে হলে হো জায়েগা প্যার। প্রথম দিন ভগবানের দেখা পাওয়া যায় না, না? পুরো ব্যাপারটাই একটা জার্নি। কোনো সম্পর্কে যখন লং টার্ম রিলেশনশিপ হয়, তখন হলে হলে থেকে তুজমে রব দিখতা হ্যায় হয়ে যায়। আমাদের প্রফেশনেও দেখুন, প্রথম দিন এসে গেলে ওস্তাদ হয়ে যাবে, আগে না। এটা একটা জার্নি, একটা সফর হয়, একটা যাত্রা হয়, করতে থাকে, লেগে থাকতে হয়, এক্সেলেন্স পেলে তারপরেই এগোনো যায়। পাবলিকের থেকে দু একটা প্রশ্ন নিতে পারি আমরা? আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত হিট কিভাবে হিট হলেন? কারণ লোকজনের রিল বানাতে বানাতে কয়েক বছর লেগে যায়।
ফার্স্ট থিং ইজ বিং এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। আমি যখন সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করেছিলাম তখন সোশ্যাল মিডিয়া এত বড় ছিল না, তখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এত বেশি ছিল না, ঠিক আছে? আর সেই জন্য যখন সোশ্যাল মিডিয়া গ্রোথ হওয়া খুব সহজ ছিল, তখন কম্পিউটার টু আজ আর কি। তো এখন আমি যদি বলি যে বিশাল একখানা কেল্লা ফতে করে ফেলেছি, তাহলে সেটা খুব ভুল হবে। উই আর এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম অ্যান্ড ইট হেল্পস, তাই না? দ্বিতীয় কথা, কনসিস্টেন্সি। কনসিস্টেন্টলি নিজের যে প্যাশন সেটা করতে থাকা। কনসিস্টেন্টলি আপনি দেখে থাকবেন আমি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দিয়ে গেছি, রেগুলারলি দিতে থাকি। আর এটা ভাবি না যে এই বিষয় চলছে না অন্য কিছু দিই, এটা চলছে না যখন তৃতীয় বিষয় নিয়ে নিই, এটা চলছে না যখন চতুর্থ বিষয় নিয়ে নিই, তাহলে আপনি সিনিয়র কিভাবে হবেন? এক্সিলেন্স কোথা থেকে আসবে? তৃতীয় ব্যাপার, অথেন্টিসিটি। দ্বিতীয় জন কেউ কিছু করছে, তাকে দেখে যদি আমিও সেটা করতে থাকি তাহলে কিভাবে হবে? দ্বিতীয় জনকে অনুসরণ করার ক্ষেত্রে আমি অনেকবার বলেছি, যখন দুটো কাপলের ভারতে দেখা হয় তখন স্ত্রীরা অন্যজনের পোশাক আর সাজসজ্জা দেখে, আর পুরুষ একে অন্যের স্ত্রীকে দেখে। সরি জি। তো আমরা না সরিতে বোম্বাই আর কন্টেম্পোরারি স্ল্যাং ইউজ করছি। আমার মাথায় এই কম্প্যারিজনের পোকা ঢুকে গেছে, ঠিক আছে? অন্যজনকে দেখা আর তার মতো জীবন যাপন করা, সেটা চেষ্টা করা, কিন্তু অথেন্টিসিটি পাওয়া যাবে না। আমি অরিজিনাল কোনো জেরক্স কপি বা ফটোকপি নই। ঈশ্বর ভগবান আমায় বানিয়েছে অরিজিনাল বানানোর জন্য। অন্য কারোর মতো হওয়ার হলে তো বলে দিত যে জাগি ওর মতো হ। আচ্ছা, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা সবার থেকে ইউনিক। কোনো একজনের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অন্যের সঙ্গে মেলে না। তাহলে যখন ফিঙ্গারপ্রিন্ট ইউনিক, তাহলে আপনিও আপনার ইমপ্রিন্ট ইউনিক বানান না। অন্যের কাছ থেকে কেন ইমপ্রিন্ট দেখতে যাচ্ছেন? আর সেই জন্য কম্প্যারিজন, নিজের জার্নি কম্প্যারিজন করা অন্যের সঙ্গে, এটা কিন্তু খুবই মুশকিল কাজ একটা। তাই অথেন্টিক হন। আর নাম্বার 4, একটা কথা বলবো, যে নাম্বারের পেছনে ছুটবেন না। গোটা সোশ্যাল মিডিয়ার জগৎটাই আমাদের তার পেছনে ছোটার জন্য বাধ্য করে দিয়েছে, একেবারে পুরোপুরি বাধ্য। আপনি ইম্প্যাক্টের পেছনে ছুটুন। ইম্প্যাক্ট হবে তাহলে নম্বর আসবেই, নাও যদি আসে তাহলে হয়তো কারুর মন ছুঁয়ে ফেলেছেন আপনি, কারুর জীবন হয়তো বদলে দিয়েছেন আপনি। যদি আপনি মেকআপ আর্টিস্ট হন ফর এক্সাম্পল, আর কারুর নিজের লুক নিয়ে খুব সমস্যা হচ্ছে, আর কারুর জন্য কিছু জানার আছে, আপনার একটা রিলে ওনাকে একটা টিপ দিলেন, আর ওনার সিলেকশন যদি হয়ে যায়, আপনি কারুর জীবন বদলে দিলেন ওই অডিশনে, তাই না? তো এই জন্যই সোশ্যাল মিডিয়ার যে জার্নি। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা রিলস বানানোর চক্করে নিজের প্রাণ দিয়ে দিচ্ছেন। আমরা কিছুদিন অন্তর অন্তরে একটা করে ভিডিও দেখি। কেউ গর্তে পড়ে গেছে, কারোর গাড়ি খাদে পড়ে গেছে, কারোর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ ওপর থেকে নিচে পড়ে গেছে, কেউ জলে ডুবে গেছে। এইসব লোককে কি বলবেন? ওদের कामयाबी में सुकून नजर आया, उन्हें कामयाबी में सुकून नजर आया तो वो दौड़ते गए। उन्हें कामयाबी में सुकून नजर आया तो वो दौड़ते गए। हमें सुकून में कामयाबी नजर आई तो हम ठहर गए, है ना? हम सुकून में कामयाबी नजर आए तो हम ठहर गए। अपनी इच्छाओं के, ख्वाहिशों की बोझ में तो क्या क्या कर रहा है। আচ্ছা, এটা হলো বশর সাহেবের শের। अपनी ख्वाहिशों के बोझ में तो क्या क्या कर रहा है बशर। इतना तो जीना भी नहीं है जितना तू मर रहा है बशर, তাই না? তো আমরা না রোজই প্রশংসার খিদেতে মরতে বসেছি আর কি। তাই আমি বলছি যে সফল হতে হবে, অবশ্যই হতে হবে, কেন হবে না? কিন্তু সাফল্যের চোটে নিজের শান্তি, নিজের প্রাণ দিয়ে দিলে তাহলে সেই সাফল্য কোন কাজে লাগবে? সেই জন্য আমার মনে হয় যে সাকসেসফুল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা সাকসেসফুল সেলিব্রিটি রয়েছেন, তাদের কথা বলা দরকার। এই কথা বলা দরকার যে প্রকৃত সাফল্য জিনিসটা আসলে কি। খুবই সুন্দর একটা কবিতা, যে लोग क्या सोचेंगे इस उलझन में हम कुछ यूं डूबे जा रहे हैं। लोग क्या सोचेंगे इस उलझन में हम कुछ यूं डूबे जा रहे हैं। दिल करना कुछ और चाहता है, हम किए कुछ और जा रहे हैं। बताइए, लोग क्या सोचेंगे, लोग क्या सोचेंगे, उसे क्या? हाँ, लोग क्या सोचेंगे इस उलझन में हम कुछ यूं डूबे जा रहे हैं। दिल करना कुछ और चाहता है, हम किए कुछ और जो जा रहे हैं। सोचते हैं वक्त बहुत है हमारे पास,
सोचते हैं वक्त बहुत है हमारे पास, अभी क्या इतनी जल्दी पड़ी है, अभी औरों के हिसाब से जी लेते हैं, हमारे पास वो सारी उम्र पड़ी है। दिल और दिमाग की इस कश्मकश में, दिल और दिमाग के इस कश्मकश में जिंदगी के पन्ने बड़ी रफ्तार से पलटते जा रहे हैं। इतना तो हम जिए भी नहीं जनाब अब तक, जितना हम बेवजह रोज मरे जा रहे हैं। আমি বলি আপনাকে রজত বাবু, যে রিল বানাতে বানাতে ফিজিক্যালি মারা যাওয়ার সংখ্যা খুব কম আছে, আর মানে প্রার্থনা করা দরকার যে এডুকেটেড করা দরকার যে এমনটা না হয়, কিন্তু রিল বানানোর চোটে যে মেন্টাল হেলথ মারা যাচ্ছে রোজ রোজ, তার সংখ্যা কিন্তু আরো অনেক বেশি বেশি। যারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, যারা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে যে আমাদের কিছুই হচ্ছে না, আর তখন নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলছি। তো এই যে ডেথ, হ্যাঁ, এটা অনেক বেশি বিপজ্জনক। এই জন্য আমাদের জন্য প্যাশনকে ফলো করা উচিত, কিন্তু আসল বাস্তব মানে সত্যতার যে কানেক্ট থাকে সম্পর্ক থেকে, আমার তো মনে হয় মানে আমি বলবো যে এই স্পেসে যারা লিডার রয়েছেন তাদের দায়িত্ব হলো সত্যিটা বলা সবাইকে। যেমন আমি ওনার প্রশ্নের উত্তর দিলাম যে আমি রাইট টাইমে রাইট প্লেসে ছিলাম, এর ক্রেডিট আমি আর কি নেবো? সত্যিটা বলে দিলে তাদের চোখও ধীরে ধীরে খুলে যাবে। এটাই। এই সুন্দর উত্তরের সঙ্গে সঙ্গে একটা ব্রেক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপকি আদালতে গৌর গোপাল দাসের সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। এখন তো অনেক নাম হয়েছে আপনার, হ্যাঁ হ্যাঁ, স্টাইলও ভালোই হয়েছে। এখন কেউ কি আপনাকে এসে বলছে যে চলো সন্ন্যাসী মন্দিরে যাই? এই জন্য তো আমি নিজেই হাত তালি দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন লাইফ কোচ গৌর গোপাল দাস। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে মোটিভেশনাল স্পিকার সন্ন্যাসী গৌর গোপাল দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি মানুষকে বোকা বানান। দেখুন, এতক্ষণ ধরে আপনি মানুষকে ভালোবাসা, প্রেম, লাভ লাইফ কত কিছু বলছিলেন, তো আপনি কখনো কারোর সঙ্গে প্রেম করেছিলেন? কখনো কি এমন হয়েছে যে কাউকে দেখে আপনার মনে হয়েছে দিল মে বাজি ঘন্টি আর টং টং টং? আরে বাপরে বাপরে, রজত বাবু আপনি আমায় ছাড়বেন না। একবার এক পাগলের ডাক্তারখানা ছিল, তো সেই পাগলের ডাক্তারখানায় এক ব্যক্তি গেলেন, হ্যাঁ, আর উনি দেখলেন যে একজন ছেলে পাখাতে ঝুলছিল, আর পাখাতে ঝুলতে ঝুলতে বলছে লায়লা, ও লায়লা। তো উনি তখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন যে এটা কি হয়েছে, এটা কি? ডাক্তারবাবু বললেন, উনি বললেন এটা যে এ লায়লা নামের একটি মেয়ের পেছনে পড়েছিল, ওই লায়লা অন্য কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে, তাকে বিয়ে করে ফেলেছে, সেই থেকে এর এই অবস্থা, এ ঝুলছে, পাখায় ঝুলছে আর লায়লা লায়লা চাচাচ্ছে, এই তার অবস্থা হয়ে গেছে। ঠিক আছে? তো ছেলেটা আরেকটু এগোলো, আরো একটি ছেলে ছিল যে পাখাতে ঝুলে আবার চিৎকার করছিল, কি না লায়লা, ও লায়লা। তখন সে জিজ্ঞাসা করলো ডাক্তারবাবু এর কি হয়েছে? ডাক্তারবাবু বললেন ওই মেয়ে পালিয়ে গিয়ে এর সাথে বিয়ে করেছিল। ঠিক আছে? তো দেখুন, জোকস মানে চুটকি মানে শোনো না এক জিনিস, কিন্তু যে সম্পর্ক হয় না, প্রেম ভালোবাসার কথা হয়, সেই ফিলিংসটা তো সত্যি হয়। হ্যাঁ, আর ওই ফিলিংসটি সঠিকভাবে ইনভেস্ট করা সবচেয়ে বেশি দরকারি। কিন্তু আপনার যে প্রশ্ন আমার ব্যাপারে, যে আমি কখনো যে মানে যে আমার জীবনে কখনো কোনো অনামিকা ছিল? নামই নেই অনামিকা। অনেস্টলি বলবো, আমি না স্কুলে খুবই একাডেমিক স্টুডেন্ট ছিলাম, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে ছিলাম, লেখাপড়া করাটা খুবই দরকার ছিল, স্বপ্ন ছিল। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। উনি জিজ্ঞেস করছেন কোথায় গেল আশা? আমার মায়ের নাম হলো আশা।
কোথাও যায়নি, আজও আশা হয়েই আছে। আমার পেছনে অটুট রয়েছে, আর ওই মায়ের আশীর্বাদ রয়েছে, সেই জন্য সব ঠিকঠাক রয়েছে। কি প্রশ্ন করেছেন আপনি! তো আমারও স্বপ্ন ছিল, আর ওই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে ছোট্টবেলায় স্কুল, কলেজ আর ইঞ্জিনিয়ারিং এ এলাম। আর ইঞ্জিনিয়ারিং তো আপনারা জানেনই, লেগে পড়লাম অ্যাসাইনমেন্ট করতে, শুধু করতেই থাকতাম, কিছু হতে হবে এসব ভাবতে লাগলাম। আর এসব করতে করতে মানে একটা কি বলবো, একটা এইচপির অফার এসে গেল, আমি তাতে চলে গেলাম। 5-6 মাস হলো, ঠিক আছে, আর ভেতর থেকে এই ইন্সপিরেশন এসে গেল। সময়ই পাইনি স্যার, যদি সময় পেতাম তাহলে হয়তো গল্পটা কিছু আচ্ছা অন্য চলুন, হতো। আমি আপনার কথা মেনে নিচ্ছি যে হ্যাঁ, ঠিক আছে। সময় পাননি, ওই সময় লক্ষ্য কিছু অন্য ছিল, হ্যাঁ। সন্ন্যাসী হয়ে হ্যাঁ। গেলেন। এখন তো অনেক নাম ডাক হয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। স্টাইলও অনেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন কেউ কি আপনাকে এসে বলছে যে চলো সন্ন্যাসী মন্দিরে যাই? এই জন্য তো আমি হাততালি দেবো রাজবাবু। কেউ তো এও বলেছে যে তেরা চিমটা মেরি চুরিয়া মিলকর সাথ বাজায়েঙ্গে। এই প্রশ্নের জন্য আমি রজতবাবুর উদ্দেশ্যে হাততালি দিচ্ছি। You should give him a loud round of applause for his question. প্রথমে তো ছেড়ে দিলাম, আজ তো এত খ্যাতি রয়েছে, স্টাইল রয়েছে, হ্যাশট্যাগ মঙ্ক সোয়াগ রয়েছে, গ্ল্যামার আছে, গ্ল্যামার রয়েছে, তাহলে কি কেউ কখনো বলেনি চলো চলো সন্ন্যাসী মন্দিরে যাই? দেখুন, আমি একটা কথা শিখেছি, কোনো মেয়ে, কোনো মহিলা বা কারুর ব্যাপারে ভাবনাটা ভুল তো নয়, ঠিক আছে, তো কোনোভাবেই সেটা ভুল নয়, একেবারেই নয়। সন্ন্যাসী হোক বা না হোক তাতে কোনো ব্যাপার নয়। ভাবনা মানে এই ভাবনাটাকে। আজকাল আমাদের মন্দিরের ছেলেদের না প্রচুর ভিড় হচ্ছে, হ্যাঁ, কারণ ওখানেই তো শ্রদ্ধা, ভক্তি, জ্যোতি, পূজা, আরাধনা, শান্তি সবাইকে ওখানেই পাওয়া যায়। তাই ওখানে ছেলেদের খুব ভিড় হয়ে যায়। দেখুন, যে কোনো স্ত্রী, পুরুষ বা যে কোনো মানুষের মনে কারোর জন্য কোনো ভাবনা আসা বা কোনো ফিলিং আসা, এটা কি ভুল ব্যাপার? একদমই নয়। মাঝে মাঝে ইনস্টাগ্রামে এসব মেসেজ আসে, বাই দ্য ওয়ে, এটা কোনো ঠাট্টা নয়, ওনার প্রশ্ন একদম অন্য পয়েন্ট আসে, আর আমি তাতে কখনো কোনো ভুল কিছু দেখিনি। মানুষ তো, এই ফিলিংস তো হয়েই থাকে। আর দেখুন না, ওনার অনেস্টিটাকেও তো একটু হাততালি দিয়ে প্রশংসা করতে হবে। আমার নিজের তো কিছু নয়, এখানে বলে দিয়েছেন উনি নিজের কথাটা অনেস্টলি। আমি সেই অনেস্ট ফিলিং ফলো আপ করব নাকি করব না, হ্যাঁ, এই ব্যাপারটা জরুরি। অনেক সময় লোকে আমায় বলে যে একবার এক ব্যক্তি এসে বলেন, স্যার আমি কিন্তু বিবাহিত, আর খুব সমস্যায় আছি স্যার, বিয়ের সমস্যার কোনো সলিউশন আছে কি স্যার? আমি বললাম, ওরে পাগলা, সলিউশন থাকলে আমি কি আর সাধু হতাম? সরি, অন আ লাইটার সাইড। কেমন হাসছে দেখুন। আমি আপনার কথা মেনে নিচ্ছি যে আপনি ভালোবাসার ফাঁদে পড়েননি। কেউ আপনাকে যদি ভালোবেসেও থাকে তাকে আপনি আমল দেননি। আমি কখনো বলিনি যে আমি কাউকে ভালোবাসিনি। আমি আমার মাকে ভালোবেসেছি, আমি আমার বাবাকে ভালোবেসেছি। আমি তো বলিনি যে আমি ভালোবাসিনি। আমি কখনো বলেছি আমি প্রেম করিনি? ভালোবাসা মানে কি শুধু ছেলে আর মেয়ের মধ্যেই প্রেম? আজকের প্রেমের অর্থ একই হয়ে গেছে, সেই জন্য ভালোবাসা মানে একটাই কথা মাথায় আসে, ঠিক আছে, ছেলে আর মেয়ের মধ্যে ভালোবাসা। আমি আমার মাকে ভালোবেসেছি, আমি আমার বাবাকে ভালোবেসেছি, আমি আমার বন্ধুদের ভালোবেসেছি, আমি আমার গুরুকেও ভালোবেসেছি, আমার সঙ্গে যারা থাকে আমি তাদের ভালোবেসেছি। এদের সবাইকে খুব ভালোবাসি আমি, কারণ ওনারাই আজ আমায় এই জায়গায় এনে দিয়েছে। এরাই সব যারা বসে আছেন, কথা বলছেন, এনারা কি বলছেন বলুন? আমি এই জায়গায় চলে আসবো আমি ভেবেছিলাম? ওনারা ভালোবাসা দিচ্ছেন, তবেই তো আমি এই জায়গায় এসেছি। কিন্তু আপনি লাভ গুরু কিভাবে হয়ে গেলেন? আপনি লোকজনকে বলছেন যে নারী পুরুষের সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয়। দেখুন, এখন লাভ স্টোরি কিভাবে হয়, আগেকার দিনে বিয়ের আগে কি হয় জানেন? Roses are red, the sky is blue. Roses are red, the sky is blue. You are my sweetheart, I love you.
আর বিয়ের পর Roses are dead, I am blue. Stop your nonsense or I'll kill you. Sorry. আপনি সোলার টোপর পরেননি, ঘোড়ার পিঠে চড়েননি, বিয়ে করেননি, আর অন্যজনদের বলছেন যে স্ত্রীকে কিভাবে সামলাতে হয়। এই জন্মে বিয়ে করিনি, তবে আগের জন্মে আমি বিবাহিত ছিলাম। হতে পারে যে আগের জন্মে কোনো অর্ধাঙ্গিনী ছিল। ওই সমস্ত অনুভূতি সাবকনশিয়াস অনেক সময় আমাদের মধ্যে লুকিয়ে থাকে, কোথা থেকে কখন বেরিয়ে আসে আমি নিজেও জানি না, কোনো ধারণাই নেই। আপনি মেয়েদের বলেন যে নিজের মোবাইলে বয়ফ্রেন্ডের ছবি লাগিয়ে রাখো, আবার বয়ফ্রেন্ডকে বলেন যে মোবাইলে নিজের গার্লফ্রেন্ডের ছবি লাগিয়ে নাও, তোমার জীবন সফল হবে। আমি অবশ্যই এই কথা বলেছিলাম। আপনাদের মধ্যে কতজনের জীবনে প্রবলেম আছে? সবারই আছে তো? আপনাদের প্রবলেমের সলিউশন চাই? সবাই নিজের স্মার্টফোন নিয়ে নেবেন, ওকে? বিবাহিত হলে নিজের স্ত্রী বা স্বামীর ছবি ওয়ালপেপারে, মানে হোম স্ক্রিন আর লক স্ক্রিনের ওয়ালপেপারে লাগিয়ে রাখুন। আর রিলেশনশিপে থাকলে জিএফ বা বিএফ এর রেখে দেবেন। আর যখনই কোনো প্রবলেম আসবে তার মুখ দেখবেন এভাবে, ব্যাস। আর তারপর ভাবলেন ইফ আই ক্যান হ্যান্ডেল দিস, এখন দেখুন, রজতবাবুর বিরুদ্ধে আমি অভিযোগ আনছি আজ। উনি সব সময় গেস্টদের ওপর অভিযোগ আনেন, ঠিক আছে? আজ আমি রজতবাবুর বিরুদ্ধে অভিযোগ আনছি। ম্যাডাম, আপনি অনুমতি দিচ্ছেন একটু অভিযোগ এনার? না, জজ ম্যাডাম আমায় অনুমতি দেননি। আপনি কাঠগড়ায় আমি যে কাঠগড়ায় নিজেই ইস্যু তো রাখতে পারি জজ ম্যাডাম। আপনি বলতে পারেন। ঠিক আছে, তাহলে ইস্যু আমি রাখছি। দেখুন, ব্যাপারটা হলো যে আমাদের যে এই জোকসগুলো রয়েছে আউট অফ কনটেক্সট অনেক ঘুরতে থাকে। যেটা কনটেক্সটের আগে বলা কথা ছিল, একবার ভাবুন, আপনাদের মতো ইয়াং ছেলে মেয়ে এখানে এসে বসে আছেন আর আমি গম্ভীর গম্ভীর কথাবার্তা কোনো হাসি ঠাট্টা ছাড়াই বলবো, তাহলে সেটা মনের গভীরে পৌঁছবে কি করে? যদি গভীর কথা পৌঁছে দিতে হয় তো মন খুলতে হয়। মন খোলার জন্য একটু হাসি মজা, একটু চিল করা, মস্তি করতে হয়। আর মজার মধ্যে ধীরে ধীরে ওই কথা মনের মধ্যে পৌঁছে দিতে হয়। সেই জন্য এই হাসি মজা করার কৌশল শুধু কথা পৌঁছে দেওয়ার জন্যই। কখন এটা বলে দিই, কখনো আবার ওটা বলে দিই, কখনো আবার সেটা বলে দিই। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, এটা আমার মানে একেবারে ভেতর থেকে বেরোয় আর কি। ইংরেজিতে বলবো আমি, নেভার লাফ অ্যাট সামবডি, লাফ উইথ সামবডি। কারোর ওপর হাসবেন না, কারোর সঙ্গে হাসুন। আর সেই জন্য আমি যখন হাসি ওনার সঙ্গেও হাসি, নিজেকে নিয়েও মজা করতে থাকি। খারাপ লাগে না কখনো। When I laugh at them and see married people are laughing like that, এগুলো তো শুধু জোক। যতটা আদর আমি ঘরের লোককে করি, যতটা সম্মান আমি মহিলাদের করি, যতটা সম্মান করি ওদের, মানে ওটা দেখতে পাওয়া যায়। আর একটা দুটো জোক আউট অফ কনটেক্সট হয়ে যায়, তো তাহলে এমন কোনো ব্যাপার না রজত বাবু। আমরা জনতা থেকে দু একটা প্রশ্ন নিয়ে নিই। আপনি কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ, বলতে স্যার, পারেন। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি ফিল্ম দেখেন, আপনারও কোনো ফেভারিট হিরোইন আছে? हाय हाय। সবাই এই কাঠগড়ায় আমায় চেপে ধরেছে আজ। ভাবছে আজ বেচারা সাধুটাকে পেয়েছি, চেপে ধরা যাক। আমি কি ফিল্ম দেখি? অবশ্যই দেখি। রোজ দেখি কি? না, একেবারেই নয়। ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে কি যা খুশি তাই দেখি? না, একেবারেই নয়। বলিউডেও আমার বন্ধু আছে, অনেক ভালো বন্ধুই আছে। কখনো কখনো তারা আবার বেশ কিছু মানে মুভি প্রাইভেট স্ক্রিনিং এর জন্য আশ্রমে পাঠিয়ে দেন রিভিউয়ের জন্য, যাতে আমি রিভিউ করতে পারি। ঠিক আছে, আরে বন্ধু তো। তাই আমি ফিল্মের থেকে বেশি বন্ধুত্বের খাতিরে কখনো কখনো একটা দুটো ফিল্ম দেখে নিই। আমার টিম কখনো কখনো আমায় কিছু ফিল্ম দেখার জন্য রেকমেন্ড করে, তা সেসব ফিল্ম আমি তো অবশ্যই দেখি। হিরোইন? উনি আমায় ছাড়ছেনই না, একেবারে আজ আমায় ছাড়ছেনই না। দেখুন, কারুর নাম, একজনের নাম নেওয়া মানে অন্য কারুর অভিনয় বা তার অ্যাক্টিং নিয়ে প্রশ্ন তোলা হয়ে যায়। ঠিক আছে তো? তো এইরকম কত কত অ্যাক্ট্রেসেস রয়েছে আর কত অ্যাক্টর রয়েছে। আর আপনারা তো অনেক সময় লুকস দেখেন, আমি ওনাদের মধ্যে যে প্রতিভা রয়েছে আমি সেটা দেখি। তো এইরকম অনেক আর্টিস্ট রয়েছে যাদের আমি সম্মান করি একেবারে মন থেকে। আর ওনাদের যে আর্টিস্ট্রি রয়েছে
ওটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। জানেন তো এটা কেমন উত্তর? जिंदगी जुल्फों की छां में गुजरने पाती तो होम लोन कौन लेता। একটা প্রশ্ন আমরা নিতে পারি আরো? এমন কি কেউ আছে যাকে আপনি ভয় পান? আমার অডিয়েন্স আজ বেশ ভালো লাগছে। একটু তো গিভ আ লাউড রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইয়োরসেলফ গাইস। ভেরি ইন্টারঅ্যাক্টিভ অডিয়েন্স, বিউটিফুল অডিয়েন্স। দিস ইজ দ্য বেস্ট অডিয়েন্স আই হ্যাভ সিন ইন দ্য ওয়ার্ল্ড। But I say that everywhere I go. Just joking, just joking. প্রশ্নের উত্তরটা দেব আমি এবার। আমারও কি কাউকে ভয় লাগে কি না? আমি না ইউএসএ গেছিলাম, আমার এক বন্ধু ছিল, তার সঙ্গেই ছিলাম। তো সে আমায় বলল যে মহারাজ স্কাই ডাইভিং করবেন? তো আমি বললাম ঠিক আছে, করা যাক। রাতে শুয়ে পড়ি, আর রাতে আমার মাথায় প্রশ্ন আসে, আরে এই যে 18,000 ফুট ওপর থেকে পড়বো নিচে, একেবারে 18,000 ফুট থেকে নিচে ঝাঁপ দিতে হবে, তো ক্যান আই ডু ইট, ক্যান আই নট ডু ইট? আমি ভাবছি যদি প্যারাশুট না খোলে তো? প্যারাশুট খুললে ভালো, যদি না খোলে তাহলে ওখানেই ভৌলীলা সাঙ্গ হয়ে যাবে। তখন আমি গুগল করলাম যে হাউ মেনি পিপল ডাই এভরি ইয়ার ইন স্কাই ডাইভিং অ্যাক্সিডেন্ট। এটা গুগল করলাম। যখন গুগল করি দেখায় যে প্রায় 1,000-1,500 লোক প্রতি বছর মারা যান, অনেকেই অ্যাক্সিডেন্টে মারা যান। তখন আবার আমার মাইন্ড আমার মন বলল যে যদি 1000-এর মধ্যে আমিও হই তাহলে, 1000 হয় কিন্তু আমি যদি 1000-এর মধ্যে থাকি, তখন আমার মনে এলো যে আমার যে যে সঙ্গে থাকবে পেছন থেকে স্ট্র্যাপ যারা থাকে এক্সপার্টরা, তাদের রিসার্চ করে দেখি আমি যে বেশ নাম করা একাডেমি ছিল, ওদের ব্যাপারে রিসার্চ করি। ওরা প্রায় মোটামুটি 20 বছর ধরে স্কাই ডাইভিং করাচ্ছে, একটাও অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু আমি ভাবলাম, আমি বলি একটাও অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু আমার মনে হলো আমার ক্ষেত্রে হলে তাহলে? আপনারা সবাই জানেন, নিজে নিজের এক্সাম্পল দিয়ে মনের মধ্যে কনভারসেশন চলতে থাকে, তখন কাল যদি হয় তাহলে? আমি বলি কাল যদি হয় তাহলে আমি তো শেষ। তাহলে এখন আমায় ঠিক করতে হবে যে এই অ্যাক্সিডেন্টের রিস্ক নিয়ে আমায় যেতে হবে নাকি ভয় চোটে ঘরেতেই শুয়ে সুস্থ থাকতে হবে। আমি বললাম রিস্ক তো একটা তো নিতে হবেই। আমি ভাবলাম, গেলাম আমি, আর আমায় একটা ফর্মে সই করতে হয় যে যদি আমার কিছু হয়ে যায় তার দায়িত্ব শুধু আমারই। তো আমি সেই সাইন করে দিই, প্লেন টেক অফ করে, উড়োজাহাজ উপরে গেল, 18,000 ফুটের দরজা খুলে গেল, আমার পেছনে ব্যক্তি আমার সঙ্গে বাঁধা ছিল, আর আমি এইভাবে নিচে তাকিয়ে জড়সড় হয়ে আছি। 18,000 ফুট থেকে নিচে দেখলে কি হয় জানেন? আর পেছন থেকে বলল, ওরা খুব চালাক হয় কিন্তু, আমায় বলল অ্যাট দ্য কাউন্ট অফ 3 উই উইল জাম্প। সে বলল 1 আর 2 বলে আমার ধাক্কা মেরে দিল, কারণ ওরা জানে 3 বললে আমি সাইড করে ধরে ফেলবো। তো 1 2 3 বলেই নি, কাউন্ট অফ 3 বলে 2তে ধাক্কা মেরে দিল। পড়ার সময় ওই 15 সেকেন্ডে যে ফ্রি ফল ছিল, ওটা খুবই লিবারেটিং ছিল। কেন জানেন? কারণ একটা যে আমার ব্লকেজ ছিল সেটা খালি হয়ে গেল। তাই যদি ভয়ে কাটিয়ে বেরোতে হয়, নিজের ভয়, তাই মনের যে কথা তাতে মাথাটা বেশ কয়েকবার খাটাতে হয়। দ্যাটস হোয়াই আই ডু। আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে গৌর গোপাল দাসের সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। जिंदगी के सारे मायूसी और उतार चढ़ाव में हमने अपनी उम्मीदों से नाता नहीं तोड़ा। আপনি জানেন, যদি প্রত্যাশা থেকেই সরে আসেন তাহলে আরো হতাশা লাগবে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন গৌর গোপাল দাস। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে লাইফস্টাইল কোচ সন্ন্যাসী গৌর গোপাল দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি মানুষকে বিভ্রান্ত করেন। দেখুন গৌর গোপাল দাস মহারাজ, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি। আমাদের এখানে বজরংবলী হনুমানকে মহাবলী বলা হয়, মনে করা হয় উনি শক্তির আধার। আর আপনি বলছেন যে হনুমানের ডিপ্রেশন হয়েছিল, আপনি বলছেন যে হনুমান আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। মহাবলী হনুমানকে আমি এইভাবে ব্যাখ্যা করিনি, কিন্তু এমনটা বাল্মীকি মহর্ষি ব্যাখ্যা করেছিলেন। বাল্মীকি মহর্ষি এই কথাটা সংস্কৃত শ্লোকে লিখেছিলেন যে হনুমান যখন বসেছিলেন, সীতা মাকে খুঁজে পাননি, জায়গায় জায়গায় সীতাকে খুঁজেন, ওনাকে যখন কোথাও খুঁজে পেলেন না তখন বসেছিলেন, তারপরে হতাশ হয়ে পড়েন, ডিপ্রেস হয়ে পড়েন,
কারণ এত চেষ্টা করার পরেও, এত এফর্ট লাগানোর পরেও যে জন্য এসেছিলেন উনি সেটা খুঁজে পাননি। আমাদের কেমনটা হয় না, এত চেষ্টা করে, এত পরিশ্রম করে নিজেকে নিংড়ে দিয়েও সীতাকে খুঁজে পাই না। হনুমান বসে পড়েন আর হতাশ হয়ে যান, ভাবেন এবার আমার আত্মহত্যা করা উচিত। কেন জানেন? কারণ কোন মুখে যাব প্রভু শ্রীরামচন্দ্রের কাছে, কোন মুখে যাব সুগ্রীবের কাছে যিনি দায়িত্বটা আমার উপর দিয়েছিলেন, কোন মুখে যাব আমার বাবা মার কাছে যারা এত টাকা খরচ করেছেন আমার ইঞ্জিনিয়ারিং এর, আমার পড়াশোনা আছে, কোন মুখে গিয়ে বলবো এটা আমার দ্বারা হয়ে উঠছে না, কোন মুখে যাব আমার পরিবারের সামনে, কি করে দাঁড়াবো গিয়ে? আমার উপর সবাই কত ভরসা করে, আর আমি বলবো আপনাকে মহাবলী হনুমান সবসময় মহাবলী থাকবেন। ওনার মধ্যে কোনো খামতি আছে নাকি? সর্বদা মহাবলীই থাকবেন। তবে তিনি মহাবলী এই জন্য নন যে পাহাড় উঠিয়েছেন, সেটা তো ঠিক আছে। মহাবলী এই জন্যে কারণ নিজেকে উঠিয়েছেন। পাহাড় তো যে কেউ উঠিয়ে নেবে, নিজেকে ওঠানো এই ব্যাপারটাই হলো মহাবলীর ব্যাপার। তারপর যখন এইভাবে বসেছিলেন তখন ভাবলেন নিজের প্রাণ নিয়ে আমি কি এমন করে ফেলবো, হ্যাঁ, চেষ্টাটা করি বরং, তাহলে বরং হতে পারে, একটা চেষ্টা তো করাই যেতে পারে। এই রকমটাই ভেবেছিলেন। আত্মহত্যার ভাবনার বর্ণনাও রয়েছে, সমুদ্রে ডুবে মরবো, আগুন দিয়ে মরবো, এগুলো সংস্কৃত শ্লোকে রয়েছে, আমার কাহিনী নয়, আমি কাউকেই কিন্তু বিভ্রান্ত করিনি। আর তারপর এইভাবে চোখ খুললেন আর ভাবলেন যে অশোক বনে তো আমি খুঁজে দেখিনি, সামনেই তো অশোক বন। আর তারপর যখন ওখানে গেলেন তখন সীতাকে পেয়ে গেলেন। বাল্মীকি মহর্ষি এমনটা ব্যাখ্যা করেছিলেন, আমি কোনো গল্প বানাইনি। দেখুন, আপনি বললেন যে ভুল আর সঠিকের চক্করে বিভ্রান্ত হবেন না। जी, दर्द मिले हैं काफी मगर हमने मुस्कुराना नहीं छोड़ा। दर्द मिले हैं काफी मगर हमने मुस्कुराना नहीं छोड़ा। ख्वाब टूटे हैं कई फिर भी हमने जिंदगी से मुंह नहीं मोड़ा। रास्ते रास्ते मुश्किलों से भरे हैं, रास्ते मुश्किलों से भरे हैं फिर भी हमने चलना नहीं छोड़ा। जिंदगी के इन सारी मायूसियों और उतार चढ़ाव में हमने अपनी उम्मीदों से नाता नहीं तोड़ा। আপনি জানেন কি, যখন প্রত্যাশা করা ছেড়ে দেবেন হতাশা আরো বেশি গ্রাস করবে আপনাকে। When we lose hope is when we think of giving up our life. আপনি বললেন যে মদ্যপান করবেন না। হ্যাঁ, আপনি কি করে জানলেন মদ্যপান করলে কি হয়? এক মাতাল প্রচুর মদ্যপান করে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল। তখন ওই মাতাল পুরোহিতকে জিজ্ঞাসা করেন, বলো সবচেয়ে বড় কে? তো পুরোহিত বাবু বলেন সবচেয়ে বড় মন্দির। সে বলে মন্দির যদি বড় তাহলে পৃথিবীতেই আটকে কেন? পুরোহিত বললেন যে পৃথিবী বড়। তখন সে বলে পৃথিবী যদি বড় তাহলে শেষনাগেতেই আটকে কেন? তখন বলে যে শেষনাগ বড়। সে বলে নাগ যদি বড় তাহলে শিবের গলাতেই আটকে কেন? তখন পুরোহিত বললেন মহাদেব শিব বড়। তাই যদি মহাদেব শিব বড় তাহলে কৈলাসের মধ্যেই আটকে কেন? পুরোহিত হার মেনে বলছে কৈলাসই বড় আমার ভাই। আর সে কৈলাস যদি বড় তাহলে হনুমানের হাতেই আটকে কেন? তো এই পুরোহিত মশাই ক্রমশ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিলেন। তিনি বলেন তুমি বলো এই সংসারে যে এই বিশ্বে আচ্ছা কে সবচেয়ে বেশি বড়? সে বলে এই বিশ্বে তো ও বড় যে একটা গোটা বোতল খালি করে কোনো কিছুতে না আটকে নিজের পায়ে দাঁড়িয়ে। এই যে জোক, এর অন্যটা পুরো ভাইরাল হয়ে গেছিল। তো এরই কিছু আর কি পয়েন্ট বলা হয়েছিল। কিন্তু লোকে তো বলে যে कि नशा शराब में होता तो नाचती बोतल। একদম একদম। আমি একটা শের শুনিয়ে দিই স্যার। तौहीन न कर शराब को कड़वी कहकर, तौहीन न कर शराब को कड़वी कहकर, जनाब जिंदगी के तजुर्बे उससे भी ज्यादा कड़वे होते हैं। আপনি ওটা খান কিনা জানতে পারলাম না। না 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 না, এখনো অব্দি ছুঁয়ে দেখিনি, কখনো ছুঁয়ে দেখার ইচ্ছেও নেই। একটা সংস্কৃত শ্লোক শোনাই আপনাকে, খুব ভালো লেগেছিল, পড়েছিলাম কোন একটা সময়। नैवं पश्यति जन्मान्धः कामान्ध नैव पश्यति, मदोन्मत्त न पश्यन्ति, अर्थी दोषम न पश्यति। এর মানেটা হলো নেমম পশ্চাৎ জন্মান্ধ, যে জন্মে থেকে অন্ধ, মানে সে তো নেত্রহীন, মানে ফিজিক্যালি দেখতে পাবে না, ফিজিক্যালি দেখতে পাবে না। কামান্ধ নৈব পশ্যতি, কাম বাসনা মানে যার মধ্যে খুবই রয়েছে,
সেও সামনের কাউকে দেখতে পায় না, সে কাউকে রেসপেক্টের নজরে দেখতেই পাবে না, মানে তার দৃষ্টি অন্যরকম, তার দৃষ্টি দোষ আছে। অর্থে দোষম না পচ্ছতি, যে কোনোভাবে শুধু টাকা পয়সা কামাতে চায়, সে কোনো দোষ দেখে না, কোনটা সঠিক কোনটা ভুল, যা কিছু সে একটা করে ফেলে। কিন্তু চতুর্থ যে ব্যাপারটা খুবই বড়, মদন মত্ত না পশ্চাতি, মানে যার রীতিমতো নেশা হয়ে গেছে, সেও কিন্তু ঠিক মতো দেখতে পায় না। মদের নেশার থেকে অনেক বড় নেশা হলো অহংকারের নেশা, অহংয়ের নেশা। কেন জানেন? কারণ মদের নেশা তো এক রাতে নেমে যাবে, ঠিক আছে, কিন্তু যার অহংকারের নেশা চড়ে গেছে না, তার সামনে বড় বড় ওস্তাদ বসে থাকলেও সে তাদের গুণ দেখতে পাবে না। তার মনে হবে যে আমি তো এদের মধ্যে সবচেয়ে বড়। হ্যাঁ, আর সেই জন্যই না, ওই যে সে একটা খুব সুন্দর গান আছে না, ওই कलौराएंगे नगमों की खिलती कलियां चुनने वाले, मुझसे बेहतर कहने वाले, तुमसे बेहतर सुनने वाले, कल कोई मुझको याद करे, क्यों कोई मुझको याद करे, मशरूफ जमाना मेरे लिए क्यों वक्त अपना बर्बाद करे। मैं पल दो पल का शायर हूँ, पल दो पल मेरी कहानी है, पल दो पल मेरी हस्ती है, पल दो पल मेरी जवानी है। আর কাল আমার থেকে আরো ভালো বক্তা, ওনার থেকে আরো ভালো শ্রোতা আসবে, কিসের জন্য এত অহংকার নিয়ে বসে থাকবো? এই নেশা থেকেই আমি খুব সাবধান থাকতে চাই। অন্য নেশা তো আর আমি কিছু করব না কখনো, আর কাউকে তো আমি অন্য বলি না যে তোমরা ড্রিঙ্ক করবে কি করবে না, কখনো বলিনি, এসব কখনোই বলিনি আমি। হ্যাঁ, শুধু একথা অবশ্যই বলবো যে আত্মসন্তোষ যখন ভেতর থেকে মানে খুঁজতে থাকবে আর কি, তখন বাইরের বস্তুর দরকার পড়বে না। কিন্তু এই নেশা, মারাত্মক নেশা, একে নামানো কিন্তু খুবই খুবই কঠিন। আপনারা সবাই সাপোর্ট করুন, আপনারা সবাই প্রার্থনা করুন যে এই নেশার বলি আমি কখনোই না হই। সত্যি। আপনার মাথা গরম হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কেন হবে না? আমিও তো মানুষ। শুনেছি নিউ ইয়র্কে কেউ আপনার মুখের ওপর বলে দিয়েছিল যে আপনি একদম পাক্কা নাটকবাজ। আগে হ্যাঁ, দেখুন, রাগ বা মাথা গরম হওয়াটা খুবই সাধারণ ব্যাপার। আপনাদের মধ্যে কতজনের রাগ হয়? আরে থ্যাংক ইউ। এক মহিলাকে, মানে তার স্বামী জিজ্ঞাসা করেন, তোমার যখন আমার উপর প্রচুর রাগ হয়, সেই রাগ কমানোর জন্য তুমি ঠিক কি করো? তো মহিলা বলেন, আমি বাথরুমে কমোড পরিষ্কার করি। তখন স্বামী বলেন, আরে বাথরুমের কমোড পরিষ্কারের সঙ্গে আমার উপর থেকে রাগ কমার কি সম্পর্ক? সে বলেন, না, তোমার টুথব্রাশটা দিয়ে পরিষ্কার করি। তো পরের দিন আপনার মুখে একটু স্পেশাল এফেক্ট আর কি, সরি জাজ ম্যাডাম। কিন্তু আমি একটা জিনিস শিখে নিয়েছি, রিয়্যাক্ট করে সিচুয়েশন বদলাচ্ছে না তো। তাই খুব ভেবে চিন্তে নিজের রেসপন্স দেওয়া খুবই জরুরি। একটু সময় দিন। যখন মাথা গরম হয় না, তখন আপনি কিছু না কিছু হয়তো বলে ফেলবেন, করে ফেলবেন। একটু সময় দিন, মাথা ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিন। যখন সে এসে গালিগালাজ করে ফেলেছিল, কটু কথা বলে ফেলেছিল, নাটক করছে এমন বলে দিয়েছিল, আমি সবার আগে নিজের মনকে বলি যে দেখো ভাই, এ তো বলে ফেললো, কিন্তু এই কথাটার মধ্যে কোনো সত্যতা আছে কি? কারণ যদি ফিডব্যাকে সত্যি থাকে তাহলে তো শুধরোতে হবেই। কেউ যদি কিছু এসে বলে, আরে সেই কথা যদি বাস্তবিকতা থাকে তাহলে শুধরাতে তো হবেই। আমি নিজেকে মনে মনে এটাই বলি, আর অন্যটা যেটা বলছে তাতে তো সত্যতা নেই মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সত্যতা নেই, তার মানে প্রবলেম আমার নয়, প্রবলেম ওর। বন্ধু, যখন সে এসে রাগ দেখিয়ে যায়, ঠিক আছে, তাহলে ভাবুন সে ভেতর থেকে কতটা আনহিল্ড। কার হিলিং এর দরকার আছে, কার সমাজের দরকার আছে, সামনের ব্যক্তির হিলিং এর বেশি দরকার। আমি ওর জন্য প্রার্থনা করেছি, আর এরপরে বলবো। আর প্র্যাকটিক্যালি শুধু হিলিং করলেই চলবে না, প্র্যাকটিক্যালি ডিল করতেও হয়। একবারের ব্যাপার হলে ছেড়ে দেওয়া যেতে পারে, বারবার হচ্ছে তো বন্ধু, তখন কিন্তু ছাড়া উচিত নয়। তো আপনি কিভাবে ট্যাকেল করেন? ইসকনের লোকজনকে বাংলাদেশে মারা হচ্ছে, ইসকনের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আপনি তো কিছুই বলছেন না। হ্যাঁ, আজ প্ল্যাটফর্ম পেয়েছি, নিশ্চয়ই বলবো। আপনাদের মধ্যে কতজনের কখনো ঝগড়া হয়েছে? আরে থ্যাংক ইউ। আপনাদের মধ্যে বিবাহিত যারা আছেন তাদের কতজনের বাড়িতে ঝগড়া হয়? থ্যাংক ইউ। আপনাদের মধ্যে কতজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ঝগড়া হয়েছে? রোজ হয়। এই দেখুন, থ্যাংক ইউ। রোজ রোজ হয় বলছে। আমি অনেকবার বলি যে বিয়ের প্রথম বছরের স্বামী বলে স্ত্রী শোনে,
বিয়ের প্রথম বছরে স্বামী বলে স্ত্রী শোনে, দ্বিতীয় বছরে স্ত্রী বলে স্বামী শোনে, আর তৃতীয় বছরে দুজনেই বলে আর প্রতিবেশীরা শোনে। এত চিৎকার চেঁচামেচি করছে দুজনে, খুব ঝগড়া চলছে। দেখুন, কনফ্লিক্ট ছোট ঘর থেকে শুরু করে দেশের মধ্যেও সব জায়গাতেই আছে, ঝগড়া চলছে। ঠিক আছে তো? আর আমি সবসময় বলি, কে সঠিক আর কে ভুল সেই চক্করে পড়ার থেকে বেশি ভালো বরং কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা দেখা বেশি দরকার। আমরা ব্যক্তির চক্করে পড়ে মূল কারণটা কিন্তু ভুলে যাই। অন্যায় যেখানেই হোক, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তো তুলতেই হবে। ডোন্ট টক অ্যাবাউট হু ইজ রাইট অ্যান্ড হু ইজ রং, টক অ্যাবাউট হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। ইজ ভায়োলেন্স রাইট? ইজ কিলিং রাইট? নো। ইজ টেকিং অ্যাওয়ে পিপলস রাইটস রাইট? নো। তাহলে আমি কেন বলবো কে ঠিক কে ভুল? আচ্ছা, সারা বিশ্ব কি দেখবে না কে ঠিক আর কে ভুল? হ্যাঁ, এই জন্য আমি সবসময় বলি, ডোন্ট গো বাই হু, গো বাই হোয়াট। আর যখন অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তোলা অনেক বেশি দরকার। আমি সবসময় বলি, দ্য ওয়ার্ল্ড ডাজন্ট সাফার বিকজ অফ দ্য ভায়োলেন্স অফ দ্য ব্যাড পিপল। The world doesn't suffer as much because of bad people. The world suffers because of the silence of the good people. ठीक? इसलिए the good people don't remain silent. And doesn't remain silent means supporting the right cause and fighting for justice wherever is injustice, wherever it's going on. এখানে আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আজকে আদালতে সওয়াল জবাবের আরো একটা পর্ব। অভিযোগ মেনে নিলাম, নো ডিফেন্স। এখানে হাত রেখে বলছি যে এই অভিযোগ কিন্তু ভীষণ রকম কষ্টদায়ক, একেবারে খুবই সেন্সিটিভ। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি গৌর গোপাল দাসের বিরুদ্ধে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে লাইফস্টাইল কোচ সন্ন্যাসী গৌর গোপাল দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ওনার উপদেশ নিজের ক্ষেত্রেই প্রযোজ্য হয় না। হিন্দিতে একটা কথা আছে, পর উপদেশ কুশল বহুতেরে। অন্যদের উপদেশ দেওয়া খুবই সহজ। হ্যাঁ, আপনার জীবনের দিকে যখন তাকাই তো আপনার পেরেন্টস তো চাননি যে আপনি সন্ন্যাসী হন। হ্যাঁ, না বলে চলে যান আপনি। আর যেদিন যে মুহূর্তে আপনাকে এই সাধুর বেশে দেখলেন ওনাদের মনে কতটা প্রভাব পড়েছিল? হ্যাঁ, ওনাদের খুশির ব্যাপারে আপনি খেয়ালই রাখেননি? হ্যাঁ। অভিযোগ মেনে নিলাম আমি, নো ডিফেন্স। এটা রীতিমতো মর্মে আঘাত করা হলো, তাই না? এই অভিযোগ একেবারে মরমে আঘাত দেয়, প্রচণ্ড রকম। আমি অনেকবার বলেছি, কিছু লোকেরা হয় নিজেদের স্বপ্নের জন্য নিজেদের প্রিয়জনের থেকে দূরে থাকে, আর কিছু লোক প্রিয়জনের জন্য নিজের স্বপ্নের থেকে দূরে থাকে, তাই না? কিছু লোকেরা স্বপ্নের জন্য প্রিয়জনদের ত্যাগ করে দেয়, আর কিছু লোক প্রিয়জনের জন্য স্বপ্নের ত্যাগ করে দেয়। ঠিক আছে? এই দুটো ব্যাপারই পেয়ে যাওয়া খুব কম লোকেদের ভাগ্যেই জোটে। স্বপ্ন পূরণ করতে করতে প্রিয়জনদের কাছে রাখাটা খুব একটা সহজ কাজ নয়। বড় বড় কোম্পানি চালানো যে আমাদের ভারতীয় লোকেরা ইউএসএতে রাজত্ব করে চলেছে, তাদেরও অনেকবার নিজের প্রিয়জনদের থেকে দূরে থেকে নিজেদের স্বপ্ন পূরণ করতে হয়। অনেকে আবার প্রিয়জনদের কাছেই রয়ে যায়, তাই নিজেদের স্বপ্নের থেকে দূরে রয়ে যায়। খুব কম এমন ভাগ্যবানেরাই হয় যারা দুটোই ব্যালেন্স করতে পারে আর ব্যালেন্স করে এগোতে থাকে। একজনকে ভুল বলবো আরেকজনকে ঠিক, একেবারেই নয়। দুপক্ষেরই নিজের আলাদা আলাদা সফর রয়েছে, আলাদা আলাদা লক্ষ্য রয়েছে, দুপক্ষেরই আলাদা আলাদা পাপবোধ রয়েছে। যারা প্রিয়জনদের ছেড়ে স্বপ্ন পূরণ করতে গেছে তাদের মধ্যেই পাপবোধ আছে যে প্রিয়জনদের ছেড়েছি, আর যারা স্বপ্ন ছেড়ে প্রিয়জনদের কাছে রয়ে গেছে তাদের মধ্যেই পাপবোধ আছে যে আমরা স্বপ্ন ছেড়ে দিয়েছি নিজের। এমন কেউ আছে পৃথিবীতে যে বিনা পাপবোধে বাঁচছে? এমন কেউ আছে যে 100% এটা বলতে পারে ভেতর থেকে যে হ্যাঁ আমি সর্টেড? কেউই নেই। সেই জন্য জীবনের এই সত্যতাকে স্বীকার করে নেওয়া ভীষণ রকম জরুরি। আর আমি এটা নিশ্চিতভাবেই বলতে পারি যে আমার বাবা মা যতটা কষ্ট পেয়েছেন, আমার মা বাবার আমার জন্য যতটা কষ্ট হয়েছে, তার সমস্ত পাপবোধ বোঝা আমি মেনে নিচ্ছি। এটা বলবো না যে সমাজের কল্যাণের জন্য আমি পালিয়ে গিয়ে খুব বড় কাজ করেছি, সেই জন্য সবকিছু জাস্টিফাইড, একেবারেই নয়, আমি কখনোই বলবো না। সেই সময় আমি উন্মাদ ছিলাম, উদ্দীপনা ছিল, আবেগ ছিল, কিছু না ভেবেই ব্যাস বেরিয়ে পড়লাম। কিন্তু পরে
এই কথাটা তো একদম ঠিক। আর নিজের ইগোর চক্করে হ্যাঁ, বহু বছর নিজের বাবার সঙ্গে দেখা করেননি, ওনার হ্যাঁ, সঙ্গে হ্যাঁ। কথা বলেননি। উনি মনে মনে ছটফট করছিলেন যদি একবার আপনি কথা বলতেন। হ্যাঁ, হ্যাঁ। এই গল্পটা তো খুবই জটিল। কারণ বাবার সঙ্গে ২ বছর কথাই হয়নি। কারণ আমাদের একটা বিষয়ে মতের মিল হচ্ছিল না আরকি। আমার বাবা চেইন স্মোকার ছিলেন। আর চেইন স্মোকার হওয়ার কারণে উনার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল। আমরা অনেক চেষ্টা করি যাতে উনি স্মোকিং ছেড়ে দেন। যখন উনি সেটা পারলেন না, তখন আমি এই পদ্ধতি আরকি অবলম্বন করি। কথা বলা ছেড়ে দেব, কথা বলা ছেড়ে দিলেন। একই ঘরে থাকতাম, বাবা এসে বলতেন যে, "বাবু কথা বলো, বাবু কথা বলো।" কিন্তু আমি মুখ ঘুরিয়ে নিতাম। যৌবনের তেজ ছিল আরকি। আমি ঠিক এমন একটা ভাব ছিল, যা করছি ঠিক করছি। আহ ২ বছর পর আমার বাবা আমার পায়ে পড়েন। আর আমার পায়ে পড়ে তিনি বলেন যে, "বাবু, আমার সঙ্গে কথা বলো।" তখন মা বলেন, "বাবু বাবার সঙ্গে এমনটা করে না। উনি বাবা, ভুলও যদি করেন মানিয়ে নিতে হয়। বাবা-মা তো সবারই ভুল হয়। সবাই তো মানুষ, বাবু কথা বলো। বাবা-মা হলেও ওনাদের ভুল হয়ে থাকতে পারে। সবারই মধ্যে খামতি থাকতে পারে। বাবু কথা বলো।" তো আমি সেদিন কথা বলা শুরু করি, মা বলেছিল বলে। আর ১ সপ্তাহের মধ্যেই ঘর ছেড়ে আমি চলে যাই আশ্রমে। প্রতি বছর দেখা করতে আসতাম। আর প্রতি বছর ভাবতাম যে এবার বাবাকে সরি বলব। কিন্তু যেমনটা উনি বললেন না যে মানুষের ইগো মানুষকে বলে যে সে মানুষই ঠিক। প্রতি বছরই গেছিলাম কিন্তু সরি বলিনি। ২০০৯ আমি আমার লন্ডন ট্যুর থেকে লেকচার দিয়ে ফিরে আসি। আর সন্ধ্যায় মা ১:৩০ টার সময় ফোন করেন। মোটামুটি ১:৩০ হচ্ছিল। আর মা খুব কাঁদছিলেন। আর এটা বলার তো আর কোনো দরকার নেই যে বাবা মারা গেছিলেন আমার। তার আগেরবার যখন বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন বাবা একটা অনুনয় করেছিলেন যে, "বাবু লন্ডন থেকে তোমার লেকচারের কিছু অংশ এনে দেবে?" তা সেটা উনাকে দেওয়ার কোনো সুযোগই আমি মানে সরি বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি তো সময় পেলাম পেন ড্রাইভ নিয়ে যখন পৌঁছলাম, তো আমার বাবার মরদেহ এভাবে সামনে রাখা ছিল। আমি উনার হাতে ওই পেন ড্রাইভটা রাখলাম। কেউ দেখতে পায়নি। আমার ওই লেকচারের পেন ড্রাইভ। এই ভাবনাটা আমার ছিল এই পেন ড্রাইভ আর আমি কাকে দেবো? উনি চেয়েছিলেন তাই আমি দিয়ে দিলাম। তারপরে উনার পায়ে মাথা রেখে কিছুটা চোখে জল ফেললাম, যা অন্য কেউ আর দেখতে পায়নি। আর বললাম, "বাবা, সরি।" ১ সেকেন্ড। আমি বললাম, "বাবা, সরি। I should have never done this to you. আপনার সাথে এরকম ব্যবহার, এরকম কুব্যবহার কখনো করা উচিত হয়নি। কিন্তু এখন তো সরি।" উনি যেখানে আছেন সেখান থেকে হয়তো শুনেছেন। কারণ এটা একদম ভেতর থেকে বলেছিলাম। একেবারে হৃদয় থেকে। আর যতদূর ইগোর কথা, অন্যদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলা, অন্যদের কিছু বলা, আর নিজে কিছু অন্য কিছু করা। আমি না নিজেকে কখনোই সন্ন্যাসী মনে করি না। আমি নিজেকে কখনোই মহাত্ম বা অন্য লোকেদের থেকে বেশি মনে করি না। আমি নিজেকে বড়জোর একজন সাধক মনে করি। আর একজন সাধক প্রতিদিন উন্নতি করে চলে। প্রতিদিন সে এগিয়ে যায়। প্রতিদিন আরো উন্নতি করে সে। সে নিজের ইগোকে পুরোটাই কেটে ফেলার চেষ্টা করে, নিজের উপর কাজ করে। আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই আজ। মানুষের সম্পর্ক, সম্বন্ধগুলো খুবই অমূল্য হয়। बातें कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ। আপনার বাবা মায়ের দোয়া কি হবে? এই গান কোনো অন্য কনটেক্সটে হয়তো হবে। কিন্তু সবসময় এই দোয়া প্রার্থনা যে আপনি সুরক্ষিত থাকুন। কখনো কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, তর্কাতর্কি হয়, মনোমালিন্য ঘটে, চলতেই থাকে, এসব তো তাহলে হবেই। এর তো আরো একটা মানে হলো যে কারোর কাছে যদি আপনার ক্ষমা চাওয়ার থাকে, হ্যাঁ, তাহলে এখনই চেয়ে নিন, আজ। অপেক্ষা করবেন না। আজকেই, আজ এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে পায়ে পড়ে অনুরোধ করছি। যেহেতু এই গেরুয়া কাপড় পরে রয়েছি বলে আপনাদের সবার চেয়ে ঊর্ধ্বে এটা আমি কখনোই বলছি না, কিন্তু আপনাদের দোহাই আমি আপনাদের সবার পায়ে পড়ে আমি এই একটুকু অনুরোধ করছি, এইটুকু যে কোনো অভিযোগ অনুযোগ যদি থেকে থাকে যে কারোর প্রতি হোক, সেটি কাটিয়ে নিন। কালকে আর সময় পাবেন না। কাল হয়তো মনের কথা বলার আর সুযোগ পাবেন না। আর গোটা জীবন আমার মতোই এখানে ব্যথা পেতে থাকবেন।
যে আই শুড হ্যাভ ডান ইট, তাই না? থ্যাংক ইউ। মহারাজের এই কথা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জজ লক্ষ্মীপুরী রায় আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম গৌর গোপাল দাসের বিরুদ্ধে। ওনাকে ওনার জীবনের ব্যাপারে প্রশ্ন করলাম, ওনার উপদেশের ব্যাপারে, ওনার জোকসের ব্যাপারে, ওনার পরামর্শের ব্যাপারে। এখন সময় হয়ে গেছে আপকে আদালতে আজকের জজ ফর্মার অ্যাম্বাসাডর লক্ষ্মীপুরী রায়দানের। আদালতের সামনে আজ শুনানি হল মহারাজ গৌর গোপাল দাসের। বেশ কিছু বিষয় সামনে উঠে এসেছে। ওনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আনা হয়েছিল, আর সেই অভিযোগগুলো যেভাবে উনি খণ্ডন করেছেন, তার জবাব দিয়েছেন, তাতে আমার মনে হয়নি উনি প্রথমবার কাঠগড়ায় বসে আছেন। আর উনি এমন সব শব্দ, মজার কথা, কবিতা আর চিন্তা ভাবনার ঘোর প্যাচ করেছেন। বোঝা যাচ্ছে বহুরূপী তো আপনি অবশ্যই, কারণ আপনি কবিও, গানও করেন, অভিনেতাও বটে, আর আপনি গুরুও, স্পিরিচুয়ালও রয়েছেন। কিন্তু এই সব রূপ আপনি যেইভাবে চ্যানেল করেন, সেটা সমাজ সেবা, রাষ্ট্র সেবার জন্য করছেন। আর আজকের দিনে যেটা সবচেয়ে জরুরি, যুব সম্প্রদায়ের জন্য, আপনি একদিকে মেন্টাল হেলথের জন্য সলিউশন বলে দিচ্ছেন, বিনামূল্যে জনগণের জন্য কাউন্সেলিং করছেন একজন সাইকোলজিস্টের মতো, যাকে আমি বলবো 4D পার্সোনালিটি, 4 ডাইমেনশনাল ব্যক্তিত্ব বানানোর প্রেরণা দিচ্ছেন। শারীরিক, মানসিক, বৌদ্ধিক আর আধ্যাত্মিক। যেভাবে আপনি ধর্মকে নিয়ে এদের জীবনে নিয়ে এসেছেন, সেটা খুবই প্রশংসনীয়। আরও একটা কথা বলবো, আমাদের জাজ লক্ষ্মীপুরীর প্রশংসা করা উচিত। উনি দক্ষিণ ভারতের বাসিন্দা, আর ওনার উচ্চারণ খুবই পরিষ্কার। খুবই ভালো, খুব ভালো, খুব ভালো। এই বিশাল প্রত্যাশা এবং এই বিশ্বাসের সাথে যে গৌর গোপাল দাস এইভাবেই যুব সম্প্রদায়কে পথ দেখাতে থাকবেন, জনসমাজকে রাস্তা দেখাতে থাকবেন। আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।